হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা বেশ কয়েকটা স্ট্রাকচার দেখব। বাংলায় আমরা প্রায় বলে থাকি আমি চা খেয়ে এসেছি, সে সকালের খাবার খেয়ে এসেছে, আমি দুপুরের খাবার খেয়ে এসেছি। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি, অর্থাৎ এই ধরনের বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কি করে ট্রান্সলেট করব, আজকে আমরা সেগুলো দেখব। এছাড়াও আমরা বেশ কয়েকটা স্ট্রাকচারের ব্যবহার দেখব, যে স্ট্রাকচারগুলোর ব্যবহার করে কিছু বাংলা বাক্যকে আমরা খুবই সহজে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি। আমি প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা সঠিকভাবে এগুলোকে কিভাবে ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি একেই আমার কাছে টাকা নেই, তার উপরে এত খরচের চাপ। একেই আমার দেরি হয়ে গেছে, তার উপরে আমি চাবিটা আনতে ভুলে গেছি। একেই আমার দেরি হয়ে গেছে, তার উপর আমি ফোনটা ভুলে এসেছি। তো তার ওপরে, একে এটা হয়েছে তার উপরে আবার এটা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচারে ব্যবহার করতে পারি? দেখো, এখানে আমরা ব্যবহার করব অন টপ অফ দ্যাট। অন টপ অফ দ্যাট সেন্টেন্স, দেখো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে, এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করতে পারি? খাবারটা ঠান্ডা ছিল এবং তার উপরে ওটা ছিল স্বাদহীন। দ্য ফুড ওয়াজ কোল্ড অ্যান্ড টপ অফ দ্যাট ইট ওয়াজ টেস্টলেস। দ্য ফুড ওয়াজ কোল্ড অ্যান্ড টপ অফ দ্যাট ইট ওয়াজ টেস্টলেস। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার ফোনটা হারিয়ে ফেলেছিল এবং তার উপরে তার পার্সটা চুরি হয়ে গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? হি লস্ট হিজ ফোন অ্যান্ড অন টপ অফ দ্যাট হিজ ওয়ালেট ওয়াজ স্টোলেন। হি লস্ট হিজ ফোন অ্যান্ড অন টপ অফ দ্যাট হিজ ওয়ালেট ওয়াজ স্টোলেন। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, অন টপ অফ দ্যাটকে ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি সম্ভবত এটা হবে না, সম্ভবত এটা হবে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচারে ব্যবহার করতে পারি? দেখো, এখানে আমরা ব্যবহার করতে পারি লাইকলি টু বি প্লাস V3। সেন্টেন্স, দেখো সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। প্রকল্পটি সম্ভবত আগামী সপ্তাহে শেষ হয়ে যাবে। দ্য প্রজেক্ট ইজ লাইকলি টু বি কমপ্লিটেড নেক্সট উইক। দ্য প্রজেক্ট ইজ লাইকলি টু বি কমপ্লিটেড নেক্সট উইক। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি, লাইকলি টু বি প্লাস V3 ব্যবহার করি যখন আমরা বোঝাতে চাইবো সম্ভবত এটা হবে। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সম্ভবত শীঘ্রই তার পদোন্নতি হবে, সেন্টেন্সটা কি হবে? হি ইজ লাইকলি টু বি প্রমোটেড সুন। হি ইজ লাইকলি টু বি প্রমোটেড সুন। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কেসটা সম্ভবত দ্রুত সমাধান হয়ে যাবে, সেন্টেন্সটা কি হবে? The case is likely to be solved quickly. The case is likely to be solved quickly. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে এই স্ট্রাকচারটার ব্যবহার। আমরা যথেষ্টর অর্থে এনাফ এর ব্যবহার সেন্টেন্সে প্রায় হতে দেখি। আমরা কখনো সেন্টেন্সে ব্যবহার হতে দেখি এনাফ মানি, আবার স্ট্রং এনাফ। তো সেন্টেন্সে কখন আমরা এনাফকে প্রথমে ব্যবহার করব, আবার কখন আমরা পরে ব্যবহার করব। যদি আমি বলি আমার কাছে এই বইটা কেনার জন্য যথেষ্ট টাকা আছে, সেন্টেন্সটা কি হবে? I have enough money to buy this book. I have enough money to buy this book. দেখো, এখানে আমরা enough money কেন বললাম, আমরা এখানে money enough কেন বললাম না? দেখো, সেন্টেন্সে আমরা enough কে একটা নাউনের আগে ব্যবহার করে থাকি, অর্থাৎ আমরা কখনোই নাউনের পরে enough এর ব্যবহার করি না। এই সেন্টেন্সে মানি হলো নাউন, ঠিক সেই কারণে আমরা মানির আগে এনাফ এর ব্যবহার করব, এনাফ মানি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি অতিথিদের জন্য আমাদের কাছে যথেষ্ট খাবার নেই, তাহলে সেন্টেন্সটা কি হবে? We don't have enough food for the guest. We don't have enough food for the guest. দেখো, এই সেন্টেন্সে আমরা ফুড একটা নাউন হিসাবে এখানে ব্যবহার করছি, ফুড একটা নাউন, ঠিক সেই কারণে এর আগে আমরা এনাফ এর ব্যবহার করেছি। তাহলে আমরা এনাফকে পরে কখন ব্যবহার করব, অর্থাৎ কোন ওয়ার্ডটার পরে আমরা এনাফ এর ব্যবহার করে থাকি? দেখো, যখন আমরা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের ব্যবহার করি, অ্যাডজেক্টিভের পরে আমরা এনাফ এর ব্যবহার সেন্টেন্সে হতে দেখি। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি বাক্সটা তুলতে সে যথেষ্ট শক্তিশালী, সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ বাক্সটা তোলার জন্য সে যথেষ্ট শক্তিশালী। He is strong enough to lift the box.
হি ইজ স্ট্রং এনাফ টু লিফট দ্য বক্স। দেখো এখানে আমরা স্ট্রং এনাফ এর ব্যবহার করেছি। স্ট্রং এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ। তো সেন্টেন্সটা কি হলো? হি ইজ স্ট্রং এনাফ টু লিফট দ্য বক্স। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ঘরটা আমাদের সবার জন্য যথেষ্ট বড় নয়, দ্য রুম ইজ নট বিগ এনাফ ফর অল অফ আস। দ্য রুম ইজ নট বিগ এনাফ ফর অল অফ আস। দেখো বিগ এনাফ, বিগ হলো একটা অ্যাডজেক্টিভ, তারপরে আমরা এনাফ এর ব্যবহার করেছি, আগে আমরা এনাফ এর ব্যবহার করব না। অর্থাৎ যদি আমরা বলি দ্য রুম ইজ নট এনাফ বিগ ফর অল অফ আস, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। স্ট্রং এনাফ আমরা কখনোই বলবো না এনাফ স্ট্রং, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। আবার আমরা কখনোই মানি এনাফ বলবো না, আমরা বলবো এনাফ মানি। এনাফ ফুড, কখনোই আমরা বলবো না ফুড এনাফ। তো তোমরা বুঝতে পারছো দুটোর মধ্যে কি পার্থক্য। বাংলায় আমরা প্রায় বলে থাকি আমি দুপুরের খাবার খেয়ে এসেছিলাম, আমি চাটা খেয়েই এসেছিলাম, আমি দুপুরের খাবার খেয়ে এসেছি। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? যদি আমি বলি আমি দুপুরের খাবার খেয়ে এসেছিলাম, আই কেম আফটার হ্যাভিং লাঞ্চ। আই কেম আফটার হ্যাভিং লাঞ্চ। যদি আমি বলি আমি দুপুরের খাবার খেয়ে এসেছি, দেখো জাস্ট আমরা স্ট্রাকচারটাকে চেঞ্জ করছি। তাহলে সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ কাম আফটার হ্যাভিং লাঞ্চ। আই হ্যাভ কাম আফটার হ্যাভিং লাঞ্চ। যদি আমি বলি আমি চা খেয়ে এসেছি, আই হ্যাভ কাম আফটার হ্যাভিং টে বা আফটার ড্রিঙ্কিং টে। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে সকালের খাবার খেয়ে বাইরে বেরিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? She went out after having breakfast. She went out after having breakfast. যদি আমি বলি আমরা একটু কফি খেয়ে বেরিয়ে পড়েছিলাম, সেন্টেন্সটা কি হবে? We left after having some coffee. We left after having some coffee. যদি আমি বলি সে দুপুরের খাবার খেয়ে এসেছে, He has come after having lunch. He has come after having lunch. সে দুপুরের খাবার খেয়ে এসেছিল, He came after having lunch. সে দুপুরের খাবার খেয়ে এখানে এসেছিল, He came here after having lunch. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কত সহজে ব্যবহার করতে পারি, কত সহজে তৈরি করতে পারি। বাংলায় আমরা প্রায় বলে থাকি চাটা এতটা গরম যে খাওয়া যাচ্ছে না, বা চাটা এতটা গরম যে খাওয়ার মতো না। খাবারটা এতটা গরম যে খাওয়া যাচ্ছে না, খাওয়ার মতো নয়। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? দেখো এখানে আমরা একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করব টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম। সেন্টেন্স দেখো, যদি আমি বলি চাটা এতটা গরম যে খাওয়ার মতো নয়, খাওয়া যাচ্ছে না, সেন্টেন্সটা কি হবে? দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক। দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সটাকে আমরা ঠিক কিভাবে তৈরি করলাম। যদি আমি বলি ব্যাগটা এতটা ভারী যে বহন করার মতো নয়, দ্য ব্যাগ ইজ টু হ্যাভি টু ক্যারি। দ্য ব্যাগ ইজ টু হ্যাভি টু ক্যারি। এবার যদি আমি বলি আমি এতটা ক্লান্ত ছিলাম যে হাঁটতে পারছিলাম না, আমি এতটা ক্লান্ত ছিলাম যে সাথে সাথে ঘুমিয়ে পড়েছিলাম। এই ধরনের সেন্টেন্সে কি আমরা একই স্ট্রাকচার ব্যবহার করব? না, এখানে এতটা বোঝাতে আমরা কখনোই আগের স্ট্রাকচারে ব্যবহার করব না। আমরা এখানে ব্যবহার করব সো অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট। যদি আমি বলি সে এতটাই ক্লান্ত ছিল যে সাথে সাথেই ঘুমিয়ে পড়েছিল, He was so tired that he fell asleep instantly. He was so tired that he fell asleep instantly. যদি আমি বলি সে এতটাই দয়ালু যে সবাই তাকে ভালোবাসে, She is so kind that everyone loves her. She is so kind that everyone loves her. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করছি, আর আগের সেন্টেন্সটা আর এই সেন্টেন্সগুলোর মধ্যে কি পার্থক্য। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি আমি যখন পৌঁছেছিলাম মিটিংটা তখন শুরু হয়ে গিয়েছিল। সে যখন পৌঁছেছিল তখন অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছিল। তো এই ধরনের সেন্টেন্সে আমরা কোন স্ট্রাকচারে ব্যবহার করব? দেখো এখানে আমরা ব্যবহার করব বাই দ্য টাইম। বাই দ্য টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। যদি আমি বলি আমি যখন পৌঁছেছিলাম সিনেমাটা তখন শুরু হয়ে গিয়েছিল, সেন্টেন্সটা কি হবে? বাই দ্য টাইম আই অ্যারাইভড দ্য মুভি হ্যাড স্টার্টেড। By the time I arrived, the movie had started. পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি সে যখন আমাকে ফোন করেছিল আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম, By the time she called me, I had fallen asleep. By the time she called me, I had fallen asleep. আমরা যখন পৌঁছেছিলাম তারা চলে গিয়েছিল, By the time we reached, they had gone.
by the time we reached they had gone. দেখো সেন্টেন্সে দুটো কাজ বোঝাচ্ছে। আমরা কোন ক্লজের সাথে বাই দ্য টাইমের ব্যবহার করব আর কোন ক্লজটার সাথে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব। দেখো দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়ে গেছে সেই কাজটার সাথে সেই কাজটাতেই আমরা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ব্যবহার করব। অর্থাৎ আমরা পৌঁছানোর আগে তারা চলে গিয়েছিল, তো তারা আগে চলে গিয়েছিল, অর্থাৎ আগে এই কাজটা হয়ে গিয়েছিল। আর এখানেই আমরা পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব, তারপরে আমরা পৌঁছেছিলাম। দ্যাট মিনস বাই দ্য টাইম উই রিচড দে হ্যাড গন। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করছি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। দেখো প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু প্রচন্ড ইউজফুল, প্রচন্ড ভাবে আমরা কনভারসেশনে এগুলোকে ব্যবহার হতে দেখি। তাই প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে তোমরা ইনক্লুড করো। দেখবে খুবই তাড়াতাড়ি এগুলোর সাথে তোমরা ইউজড হয়ে গেছো, এগুলোর সাথে তোমরা সরগর হয়ে গেছো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.